আচ্ছা, আমেরিকার একটা সবথেকে আচ্ছা ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আমাকে অনেকেই জিজ্ঞেস করছেন, বুঝতে পারছি। এটা আসলে আমারও বেশ ভালো লাগতেছে যে অনেক আগে যারা জিজ্ঞেস করতেন আইএলটিএস কেমনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করব, এখন দেখতেছি ব্যাংক স্টেটমেন্ট নিয়ে কথা আসতেছে। তার মানে হলো আপনারা অনেকেই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করেছেন, অ্যাডমিশনের জন্য আগায় গেছেন এবং ইউনিভার্সিটি আপনাকে বলছে যে স্টেটমেন্ট পাঠান, তাহলে I-20 আপনাকে দিবে। অনেক দূর আগায় গেছেন। এখন যেটা আপনার বিষয় সেটা হলো, আগে এই ডকুমেন্টটা আপনাদেরকে একটু দেখাবো। আমার কাছে একটা ডকুমেন্ট আছে, ফাইন্যান্সিয়াল যে স্টেটমেন্ট আপনি পাঠাবেন, যে ব্যাংক স্টেটমেন্ট বা যেটাই আপনি পাঠাবেন, এই ডকুমেন্টের এই পাশে লেখা আছে যে কোন কোনগুলো ইউনিভার্সিটি, কোন কোন ডকুমেন্টগুলো ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে। দেখেন এই ডকুমেন্টগুলো ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে। আর একটা বিষয় হচ্ছে, দেখেন এই ডকুমেন্টগুলো ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে না। তো এই ধরনের কোনো ডকুমেন্ট যদি আপনি পাঠান, ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করবে না। তো যাই হোক, এটা আপনাদেরকে দেখালাম। এখন কথা হলো, যারা আমাকে বলেছেন যে আপনারা গরিব মানুষ, আমেরিকাতে কিভাবে এতগুলো টাকা আপনি ব্যাংক স্টেটমেন্ট দিবেন, তো আপনাদেরকে একটু সোজা সাপটা অনেস্ট কথা বলি ভাই, মনে কষ্ট নিলেও কিছু করার নাই। কিন্তু কথা হলো, আপনি 1-1.5 লাখ টাকা খরচ করে ব্যাংকের থেকে লোন তুলে নিয়ে আপনি অ্যাকাউন্টে টাকা, যে স্পন্সর তার অ্যাকাউন্টে আপনি টাকা জমা দিবেন, তার ব্যাংক অ্যাকাউন্টে। সেইখান থেকে একটা স্টেটমেন্ট তুলবেন, তুলে নিয়ে টাকাটা আবার ফেরত দিয়ে দেবেন। যদি এই ব্যবস্থা আপনি আপনার আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা নিয়ে করতে পারেন তাহলে তো ভালো। কিন্তু যদি এরকম করা লাগে আপনাকে, যে 20 লাখ টাকা আপনার লোন নিতে হবে, সেটা কোনো প্রাইভেট ব্যাংকে আপনি অ্যাকাউন্টটা খুললেন আপনার সেই স্পন্সরের নামে, ধরেন 10% ইন্টারেস্ট রেটে আপনি 20 লাখ টাকা জমা নিলেন, ওরা সঙ্গে সঙ্গে আপনার কাছে থেকে একটা বিশাল পরিমাণের টাকা ওরা কেটে নেবে। এখন এটা তো আপনি ঠেকাইতে পারবেন না। এখন মোট আপনি ধরেন 2 লাখ টাকা খরচ করে আপনি ভিসা অফিসে গেছেন, কিন্তু আপনার কোনো স্কলারশিপ নাই, কোনো ফান্ডিং নাই। আপনার কি মনে হয় ওরা কি ধামাই করে নিয়ে ভিসা নিয়ে বসে আছে, যে আপনি যাবেন আপনার পাসপোর্টটা জমা দেবেন আর অমনি বলবে যে হ্যাঁ ঠিক আছে বাবা, কোনো সমস্যা নেই, আমেরিকার ভিসা দিয়ে দিলাম, তুমি চলে যাও? এত সস্তা মনে করতেছেন, আমি বুঝলাম না বিষয়টা। আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে ভাই, আপনি টাকা খরচ করে, যদি আপনার প্রচুর টাকা থেকে থাকে, নষ্ট করতে যান 2-4 বার, ভিসা রিজেক্ট হোক, কোনো অসুবিধা নাই, আমার তো তাতে কিছু বলার নাই। কিন্তু কথা হলো, আপনি যদি আসলেই গরিব মানুষ হয়ে থাকেন, তাহলে আপনাকে কষ্ট করা লাগবে, কষ্ট করতে হবে। IELTS ভালো রেজাল্ট করেন, কতগুলো ইউনিভার্সিটিতে বারবার ইমেইল দেন। যখন অ্যাপ্লিকেশন শুরু হয়, অ্যাপ্লিকেশন কখন শুরু হয়? এই বছরের আগস্টে। আগামী বছরের আগস্ট মাসে যারা ক্লাস শুরু করবে, তাদের অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়ে যায়। তো ইউনিভার্সিটিগুলো আগে থেকে চুজ করে রাখবেন, প্রফেসরদেরকে 2-1জনকে ভালো ভালো যদি মনে হয় তাদেরকে ইমেইল দিয়ে রাখবেন। অ্যাপ্লিকেশন আগে আগে করলে এর একটা বিষয় আছে, এটাকে বলা হয়, আমি এটা মানে এটা যে আপনি যদি প্রায়োরিটি ডেডলাইনের ভিতরে অ্যাপ্লিকেশন সাবমিট করেন, তাদেরকে যদি বলেন যে আপনার একটা অন ক্যাম্পাস জব লাগবে, আপনার একটা স্কলারশিপ লাগবে, আপনার একটা ফান্ডিং লাগবেই লাগবে, তাছাড়া আপনি এখানে আসতে পারবেন না। যদি এটা আপনি তাদেরকে বলেন, পোলাইটলি বলবেন, তাদেরকে জানাবেন, না জানাইলে তারা জানবেও না, তারা আপনাকে সাধারণ স্টুডেন্টের ভিতরে ফেলাই রাখবে, আপনাকে তারা স্কলারশিপ দেওয়ার জন্য বা অন ক্যাম্পাস জব দেওয়ার জন্যে। কারণ অধিকাংশ স্টুডেন্ট তারা অন ক্যাম্পাস জব চায় না। আমেরিকান স্টুডেন্ট তারা কি চায়, বাইরে কাজ করলে তারা অনেক টাকা বেতন পায়, ক্যাম্পাস জব সাধারণত অল্প টাকা হয়। কিন্তু আমরা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, তাদের শুধু চলাফেরার টাকাটা, খাওয়ার টাকাটা হইলেই চলে। আমাদেরকে এখানে থাকা খাওয়ার টাকা হইলেই চলবে, এবং ক্যাম্পাস জব হলে আপনার টিউশন ফি টোটালি মৌকুফ। এটা নির্ভর করে ইউনিভার্সিটির উপরে, এটা নির্ভর করে জবের উপরে। অনেক সময় দেখা যায় যে 80% মৌকুফ করে দিছে, এবং যে স্টাইপেন্ড দিবে, দেখা যায় ওই স্টাইপেন্ডের থেকে কিছু টাকায় আপনি মানে পুরোটুকু আপনি চালাইতে পারতেছেন, টিউশন ফি, থাকা খাওয়া। আর বাকি আপনার একটু খাওয়া দাওয়া কিংবা অন্যান্য চলাফেরা বা বাস ভাড়া এটা ওটা দেওয়ার জন্য আপনার কষ্ট হয়, সেটা হয়তো আপনার বাড়ি থেকে আনতে হবে। একটা কথা বলে নেই, যারা অন্যান্য বহু লোকের ভিডিও দেখছেন এবং যাদের ধারণা আমেরিকাতে এসে বাইরে কাজ করে আপনি আপনার টিউশন ফি মেটাইতে পারবেন, তাদেরকে বলি, এখন ট্রাম্প আসছে, যত স্টুডেন্ট এখন এইখানে কাজ করতেছে ওদের সবার থরকম্প শুরু হয়ে গেছে। এগুলো অবৈধ। এখানে স্টুডেন্ট থাকাকালীন অবস্থায় আপনি ক্যাম্পাসের বাইরে কোথাও চাকরি, কোনো ধরনের কাজ করতে পারবেন না, কোনো ইনকাম আপনি বাইরের থেকে করতে পারবেন না যদি ধরা খান। এখন ICE বলে আর কি, আইস এজেন্টস, এরা বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। যদি কোনো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বা ইন্টারন্যাশনাল মানে এই দেশের না এমন যদি কাউকে মনে হয়, তাহলে তারা সামনে ঠেকায় বলবে আপনার আইডি কার্ড দেখান, কোথায় কি করেন, ভ্যালিড আইডেন্টি কার্ড কী আছে, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এটা ওটা দেখতে চাইবে ওরা।
আর যদি কাউকে কাজ করা অবস্থায় ধরে, জীবন শেষ। দৌড়ে সোজা জেলে ঢুকাবে, তার কয়দিন পরে যখন তারা সময় পাবে তখন প্লেনে করে দেশে পাঠিয়ে দিবে। আপনি যে 10 লাখ টাকা খরচ করে আমেরিকায় আসছেন, আর জীবনে তো আমেরিকা ঢুকতে পারবেনই না, এই টাকা শেষ, আপনার ভিসাতেও একটা সিল মেরে দিবে যে আপনি অবৈধ কাজ করে ধরা খায়, মানে আপনি ক্রিমিনাল একটা। এই জিনিস নিয়ে আপনি এরপরে দেশে যাবেন। এই জন্যে বলি যে এই ধরনের উল্টাপাল্টা ভিডিও দেখে দেখে 2 নাম্বারই ধান্দা নিয়ে আমেরিকা আসার কথা আপনারা আর ভাইবেন না। কড়া কথা বাদ, এখন বলি যারা স্কলারশিপ পাবেন, ধরেন আপনার 80% বাদ হয়ে গেছে, I-20 আপনার $24,000, $20,000 বা অনেকের $16,000 লেখা থাকে প্রতি বছরে, প্রতি একাডেমিক ইয়ারে। এটা আপনার পুরো 3-4 বছরের যে আপনার অনার্স বা মাস্টার্স এর জন্যে না, আপনার শুধু 1 বছরের জন্য আপনার 24 লাখ 25 লাখ কিংবা ধরেন যে 20 লাখ 16 লাখ এরকম লেখা থাকে। ইউনিভার্সিটির উপর আলাদা আলাদা নির্ভর করে। ধরেন আপনি 80% যারা ফুল পেয়ে যাবেন তাদের তো কোনো অসুবিধাই নাই। যারা পিএইচডি করেন, মাস্টার্স করেন, অনেকের সারপ্লাসও থাকে, যা আপনার খরচ ওর থেকে আপনি আরও $2-4,000 বেশি পাইছেন। তো যদি এরকম কেউ হয়ে থাকে, সোজা বাংলা ভাই, বিয়ে ঠিয়ে করে বউটাকে নিয়ে এরপরে এখানে চলে আসতে পারেন, অসুবিধা নেই। সারপ্লাস যাদের থাকে তাদের এই সুবিধা। আর যারা আমাকে জিজ্ঞেস করছেন যে আপনার এখানে ফান্ডিং নাই, অল্প, আপনার এখানে $10-12,000 আরও ডেফিসিট রয়েছে, আপনি বলতেছেন যে আপনার বউ, হাজব্যান্ড নিয়ে আসবেন বা বউ নিয়ে আসবেন বা ছেলে নিয়ে আসবেন, বাচ্চা নিয়ে আসবেন, আপনাদেরকে বলি আপনি আগে নিজে ভিসা পান। সঙ্গে সঙ্গে আপনি একজনকে আপনি যখনই অ্যাড করবেন I-20-তে, সঙ্গে সঙ্গে আপনার ইউনিভার্সিটি বলবে যে আপনি আরও $6,000 দেখাবেন। কেন দেখাবেন? কারণ আপনি একজন ডিপেন্ডেন্ট নিয়ে আসতেছেন, তাকে দেখাইলে আপনার খরচ, থাকা খাওয়ার খরচ আরও $6,000 বা $8,000 বা $4,000 $5,000 আরও বেশি হবে। সেটা আপনাকে দেখাইতো। সঙ্গে বাচ্চা নিয়ে আসতেছেন, আরও $6,000 অ্যাড করেন, তাহলে আপনার $12,000 যদি ডেফিসিট থাকে, আরও $12,000 আপনাকে অ্যাড করে $24,000 ডেফিসিট দেখাইয়া ভিসা অফিসে যাবেন। এত বড় ডেফিসিট থাকলে এরপরে ওদেরই মনে হবে যে এই স্টুডেন্ট গিয়ে কেমনে থাকবে। এ তো স্টুডেন্ট একটা, এমন তো না যে সে এখানে কোটিপতি, এখানে বিজনেস করতে আসতেছে, তাই এগুলো কোনো বিষয় না, এরকম না। এই কারণে আগে নিজে ভিসা পান। যার ডেফিসিট আছে সে নিজের বউ ছেলে মেয়ে নিয়ে যায় না, একা একা আগে ভিসা পান। আপনার যদি ফুল ফান্ডেড পাওয়া যান, তার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখানোরও প্রয়োজন হয় না। কোনো ডেফিসিট না থাকলে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখানোরও কোনো প্রয়োজন নাই। স্পন্সর লিখতে হয়, দিতে হয় স্পন্সর অবশ্যই একজন, কিন্তু আপনার সেটা ব্যাঙ্ক স্টেটমেন্ট কোনো কিছুরই ইউনিভার্সিটিতেও পাঠাতে হয় না। আর ভিসা অফিসার কখনো এমনিতেই চায়, তারা শুধু I-20 আর পাসপোর্ট চায়। এই ছাড়া মাঝে মধ্যে 2-1টা ডকুমেন্ট তারা চায়। কীরকম ডকুমেন্ট? যদি কেউ বিয়ে করে বউ নিয়ে একসঙ্গে দাঁড়ায় বা ছেলে মেয়ে নিয়ে একসঙ্গে দাঁড়ায়, তাহলে ওই বউ হাজব্যান্ডের জন্যে নিকাহনামা বলে আর কি আমরা হিন্দিতে, এটা বাংলা ম্যারেজ সার্টিফিকেট, বাংলা হলো ম্যারেজ সার্টিফিকেট। তো ওই ম্যারেজ সার্টিফিকেটটা ওরা চায়, ওইটা আপনাকে দিতে হয়। এটা অবশ্যই তারা দেখবে। এই আচ্ছা, এখন যে আপনাকে যাদের আপনারা মোটামুটি ফান্ডিং পাইছেন কিন্তু এখনও কিছুটা ডেফিসিট রয়ে গেছে, তাদেরকে বলি, যেহেতু আমেরিকাতে আপনাকে কোনো টাকা পয়সা পাঠাইতে হচ্ছে না, সেহেতু আপনি আত্মীয় স্বজনের কাছ থেকে হোক, তাদেরকে নিয়ে গিয়ে দরকার হয় ব্যাংকে যাবেন, বলবেন যে তোদের টাকাগুলো নিয়ে আয়, ব্যাংকে গিয়ে বাবার বা স্পন্সরের অ্যাকাউন্টে টাকাটা জমা রাখবেন, স্টেটমেন্টটা তুলবেন, সিলটিল আছে কিনা ঠিকঠাক মতো সব দেখবেন, ওটার কপি টপি দরকার হয় 2 কপি স্টেটমেন্ট তুলবেন। তোলার পরে এরপরে আপনি এই আত্মীয় স্বজনদেরকে আবার বলবেন টাকা উইথড্র করে ওদের যার যার টাকা তাকে দিয়ে দিবেন। কোনো অসুবিধা নেই, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নাই যে 3 মাসের 6 মাসের এটা ওটা না। আপনাকে ভিসা দিবে ভিসা অফিসার, আপনাকে অ্যাডমিশন দেবে ইউনিভার্সিটি শুধু একটা ব্যাংক ব্যালেন্স দেখতে চাইছে আপনার স্টেটমেন্ট। এরা বলে নাই যে আপনার 3 মাসের বেশি থাকতে হবে বা 6 মাসের বেশি ধরে আপনার টাকাটা থাকতে হবে, এরকম কোনো কাহিনী নেই। স্টেটমেন্টটা আপনি তুলে ইউনিভার্সিটিতে দিবেন, ইউনিভার্সিটি দেখবে যে অ্যাকাউন্টে এত টাকা আছে। একটা বিষয়, আমাকে একজন কমেন্ট করছেন যে আপনার ডেফিসিট আছে $10,000, আপনি ওইখানে কত $1,000 আরও বেশি দেখাইলে সুবিধা হয়। ভাই বেশি দেখান, কিন্তু অল্প পরিমাণে বেশি দেখায়েন। বাংলা টাকায় হিসাব করে দেখেন $10,000 কত টাকা আসে, ওই টাকার থেকে আপনি 1 লাখ টাকা বেশি দেন, ওতে সমস্যা নাই। রিস্ক থাকলো না আপনার যে কম বেশি হয়ে গেলে ডলারের দাম যেন উল্টাপাল্টা কিছু না হয়ে যায়। কিন্তু আপনি আবার পুরো টাকাটা একবারে জমা দিয়ে দিয়েন না। ধরেন 10 লাখ টাকা 12 লাখ টাকা জমা দেবেন, একবারে জমা দিয়ে দিয়েন না। আপনি 2-3 খাতে আলাদা আলাদাভাবে আলাদা আলাদা সময়ে জমা দেন। একই দিনে জমা দেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আলাদা আলাদাভাবে ব্যাংকে জমা দেন। হঠাৎ করে 10-20 লাখ টাকা ব্যাংকে জমা দেওয়া এটা সন্দেহের খাতায় পড়ে। আপনি 1 লাখ 2 লাখ করে ব্যাংকে ওদেরকে বলেন যে আপনি আলাদা আলাদাভাবে এই টাকাটা জমা রাখেন। ট্রানজ্যাকশন হোক, আলাদা আলাদা অ্যাকাউন্ট হোল্ডারের কাছ থেকে আপনি টাকাটা নেন, আপনার আত্মীয় স্বজনদেরকে বলেন যে টাকাটা ব্যাংকে ট্রান্সফার করতে, আরও সুবিধা হয়ে যায়। এখন তো ডিজিটাল সময়, হাতে ধরে কত টাকা নিয়ে যাবেন।
অ্যাকাউন্টটা ট্রান্সফার করে দিতে বলেন, এইভাবে করেন। আর একবারে অতিরিক্ত টাকা আবার কোটি টাকা দেখাইতে যায় না। আপনি বড়লোক মানুষ, হঠাৎ করে 1 কোটি টাকা ব্যাংকে জমা দিয়েছেন, সন্দেহের খাতায় পড়ে যাবেন ইউনিভার্সিটি। এটা যদি আবার ভিসা কাউন্সিলরের কোনোভাবে যদি নোটিফিকেশন দেখায়, তাহলে তো আপনার কাহিনী খতম। এটা করে না, আমি ভয় দেখানোর জন্য বললাম আর কি, এরকম হয় না কখন। যাই হোক, তাহলে আমেরিকার জন্যে ব্যাংক স্টেটমেন্ট, টাকা জমা দিয়ে স্টেটমেন্ট তুলবেন, ইউনিভার্সিটিতে পাঠাবেন, অ্যাডমিশন হয়ে যাবে, স্টেটমেন্টের খেল খতম, টাকা আপনি তুলে নিয়ে যাবেন, কোনো আপনার অসুবিধা নাই। ভিসা অফিসার এই টাকা পয়সা চায় না, কিন্তু স্টেটমেন্টটা তো আপনার, ধরেন ভিসা আপনার 2 মাস পরে, তো স্টেটমেন্টটা তো আপনার কাছে আছে, তাই এমন তো আর না যে আপনার ইনভ্যালিড হয়ে গেছে স্টেটমেন্ট, এমন। অন্যান্য দেশের ক্ষেত্রে আপনাকে অস্ট্রেলিয়ার জন্য যা আপনার টিউশন ফি বাকি থাকে সেটা পাঠিয়ে দেওয়া লাগে, জার্মানির জন্য আপনার 11,000 সামথিং ইউরো পাঠিয়ে দেওয়া লাগে, এটা আপনার অ্যাকোমোডেশনের জন্য প্রতি বছর। কিন্তু আপনি যদি কোনো স্কলারশিপ পেয়ে থাকেন, মানে ধরেন কি ইরাসমাস মুন্ডাস, আজেভাবে নিয়েন না, আমার নাম উচ্চারণ হয় না ঠিক মতন, আমি নিজেই বুঝতে পারছি। তো এই ধরনের কোনো স্কলারশিপ থাকলে পুরো এমনকি বিমান ভাড়াটাও দিয়ে দেয়, এমনও আছে। কিন্তু এটা সবখানেই আছে। আমেরিকাতে আসলেও সেই স্কলারশিপের নাম আমার জানা নাই, সেখানেও আপনি আবেদন করলে অনেকে বাছাই টাছাই করে 2-1জনকে তারা বিমান ভাড়ার টাকাটাও দিয়ে দেয়। থার্ড পার্টি অনেকগুলো স্কলারশিপের ব্যবস্থা আছে এখানে। অ্যাডমিশন হওয়ার পরে আপনি সেখানেও আবেদন করতে পারবেন। আবেদন করলে তারাও আপনাকে, যদি কারো আর্টস কোনো ধরনের নলেজ থেকে থাকে বা স্কিল থেকে থাকে, আপনি ভালো ছবি আঁকতে পারেন, ভালো গান টান গাইতে পারেন, এই ধরনের কোনো ভিডিও, কোনো একটা ছোটোখাটো কিছু একটা করে তাদেরকে জমা দেবেন পোর্টফোলিও হিসেবে। তারা ওইটা যাচাই বাছাই করে কখনো $500, কাউকে কোনো জায়গা থেকে $1,000, এইভাবে অনেক কিছু আপনাকে দেয়। যাই আপনি জোগাড় করতে পারেন সেইটাই তো আপনার থাকা খাওয়ার জন্য সুবিধা হলো, তাই না? আমার যেটা সাজেশন সেটা হলো, ভাই এই বছরেই শুরুতে আপনারা আবেদন শুরু করেন। যখনই আবেদন শুরু হয়ে যাবে তখনই আবেদন করবেন, তাদেরকে বলবেন যে আপনার স্কলারশিপ দরকার, অন ক্যাম্পাস জব দরকার, ফান্ডিং ছাড়া আপনি আমেরিকা আসতে পারবেন না। কিন্তু আপনার যেটা যোগ্যতা অর্জন করার দরকার সেটা হলো আপনাকে সব কিছুতে ভালো রেজাল্ট করতে হবে। যারা ভালো স্টুডেন্ট তাদেরকে আমি সবসময় ইন্সপায়ার করে বলি যে ভাইয়া আরও কষ্ট করেন, আরও কষ্ট করে এরপরে চেষ্টা করেন স্কলারশিপ পাওয়ার জন্যে। এমন স্টুডেন্ট আছে এখানে, গল্প বলছি আমি হয়তো, যে 50টা-60টা ইউনিভার্সিটিতে তারা আবেদন করছে। আবেদন করার পরে এখানে 50% জায়গা থেকে 29টা জায়গা থেকে ইমেইলের রিপ্লাই পাইছে, আমারই এখানে আর কি পিএইচডির জন্যে। সেইখান থেকে সে একটা ইউনিভার্সিটি সে চুজ করছে, অন্যান্য 2-1 জায়গা থেকেও পাইছিল, কিন্তু এই প্রফেসরকে তার ভালো লাগছে, এই কারণে সে এই প্রফেসরের এখানে সে চলে আসছে পিএইচডি করার জন্য। তার ফান্ডিং অনেক টাকা ফান্ডিং তার এখানে। ফান্ডিংটা একটা বিষয়, প্রফেসরকে ভালো লাগা বিষয় না, ফান্ডিং টাকাটাও অনেক বিষয়। সে প্রথম বছরের ভিতরেই গাড়ি কিনে ফেলছে। তো এটা হচ্ছে বিশাল অবস্থা তাদের। এগুলো এই কারণে বলি, ইউনিভার্সিটি খোঁজেন, ফান্ডিং খোঁজেন, অনেক জায়গায় ভালো ভালো স্কলারশিপ দিয়ে থাকে। আগে অ্যাপ্লিকেশন করলে এইগুলো আপনি পাবেন, আশাহত হওয়ার কিছু নাই। যারা খারাপ স্টুডেন্ট তাদের জন্যে হয়তো কোনো এক সময়ে ট্রাম্প শুরু করতেছে গোল্ড, এই খবরটা আমি দেই নাই, ইচ্ছা করেই কোথাও আমি বলি নাই, কিন্তু এখন দেখতেছি যে এত স্টুডেন্ট দেখতেছে এবং এসএসসি এইচএসসিতে রেজাল্ট খারাপ, তারা মন খারাপ করে বসে থাকবে। এই কারণে আমি বলতেছি, ট্রাম্প একটা কার্ড ওপেন করতেছে, খুবই তাড়াতাড়ি হয়তো করবে। গোল্ড কার্ড বলা হয়, গ্রিন কার্ড নামে একটা কার্ড আছে। এটা হচ্ছে এইখানে যারা পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করে তাদেরকে দেওয়া হয়, যারা তাদের আবেদন যদি অ্যাকসেপ্ট করে যে আপনি এখানে থেকে কাজ করতে পারবেন। 10 বছর পর এটা রিনিউ করা লাগে। আর গ্রিন কার্ড পাওয়ার 2-3 বছর পরে বলে যে আপনি আমেরিকান সিটিজেনশিপ নিয়ে নিতে পারেন, এই আর কি। তো আপনি এরপরে সিটিজেনশিপও নিয়ে নিতে পারবেন। কিন্তু গোল্ড কার্ড কি? গোল্ড কার্ড হলো ইমিডিয়েট সিটিজেনশিপ। এটা কাদের জন্যে? এটা আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। 2 মিলিয়ন, 5 মিলিয়ন, কত মিলিয়ন ডলার এরা হিসাব করতে মানে ধরছে, এখনও আমি জানি না, কিন্তু আলোচনা করছিল যে $5 মিলিয়ন একটা গোল্ড কার্ডের দাম হবে। তো $5 মিলিয়ন দিয়ে কারা কিনবে? যারা বিজনেস নেয়, যারা বিভিন্ন দেশের, ধরেন যে চীনের কেউ, তাইওয়ানের কেউ, ইন্ডিয়ার কেউ, বিভিন্ন জায়গার বড় লোক, বিশাল বড় লোক লোকজন আছে। $5 মিলিয়ন দিয়ে একটা গোল্ড কার্ড কিনলো, সে এখন পার্মানেন্ট আমেরিকান সিটিজেন। তার মানে সে আমেরিকার সমস্ত কিছু সে ব্যবহার করতে পারবে, বৈধভাবে সে এখানে বিজনেস করতে পারবে। সে একটা ব্যবসা প্রতিষ্ঠান খুললে তার এমপ্লয়ি দরকার। বুঝতে পারতেছেন আমি কি বলতেছি? এখন এমপ্লয়ি দরকার। তাহলে তারা এরপরে ওপেনলি সার্কুলার দিবে যে আমার কোম্পানিতে চাকরি করার জন্যে যাদের স্কিল আছে তারা সবাই আবেদন করো। তা একেবারে স্টুডেন্ট ভালো না বলে আপনি কোনো কিছুই যে করবেন না এমন না। আপনি কাজ শেখেন, দক্ষতা অর্জন করেন, কোনো একটা বিষয়ে আপনি স্পেশালিটি একটা কিছু অর্জন তো করবেন, এরপরে আপনি এই রকম সুযোগ পাবেন। আমার কথাটা মনে রাখেন,
নিজের দক্ষতা অর্জন করেন একটা বিষয়ের উপরে। আপনার যদি কারো মানে আপনার ধরেন কিচ্ছু নাই, কোনো টাকা পয়সা নাই, রেস্টুরেন্টে গিয়ে কাজ শেখেন। এখানে এমনও অনেক জায়গা আছে যে রেস্টুরেন্ট খুলে এরপরে দেশের থেকে ভালো ভালো বাবুর্চি বলি আর কি বাংলা কথায়, কিন্তু শেফ এই রকমের অনেকেরই ডিমান্ড আছে। বড় বড় হোটেল আছে এখানে। আমি মন্দিরে যাই, সে মন্দিরে মরিশাস মরিশাস জায়গাটার নাম, সেখান থেকে একটা ছেলে আসছে এখানে, সে পার্মানেন্ট রেসিডেন্সি পেয়ে গেছে এখানে। হিলটন নাম করে হোটেল আছে আমেরিকায় আর কি, মোটামুটি নাম করা। আমার এখানে 2-3টা আছে এই শহরে। সে হিলটন হোটেলে সে কাজ করে। সে এই জিনিসগুলো শিখে আপনি যদি মানে যদি দক্ষতা অর্জন করে থাকেন তাহলে এটা বাদ যাবে না ভাই, এটা মার যাবে না। আপনি খুঁজে খুঁজে এভাবে আবেদন করবেন, আবেদন করার পরে সেখানে আপনি ইন্টারভিউ দিবেন। ইন্টারভিউ দেওয়ার পরে আপনার অবশ্যই ইংলিশ স্পিকিং সেটা ভালো থাকাই লাগবে, এটা তো আপনার প্রথম প্রায়োরিটি। ইংলিশ স্পিকিং শিখতে থাকেন, কমিউনিকেশন স্কিল যেন ভালো হয়। একাডেমিক যারা IELTS দিবেন তারা হচ্ছে যারা পড়তে আসবেন। আরেকটা কি IELTS আছে, জেনারেল IELTS। তো জেনারেল IELTS দিবেন, এরপরে আপনি কাজের জন্য আবেদন করবেন। কাজ যদি আপনি এখানে পেয়ে যান, তারপরে আপনি কিসের আবেদন করবেন? H1B ভিসা। আপনি H1B ভিসার জন্য আবেদন করবেন, এখানে আসবেন, কাজ করবেন, আবার কিছুদিন থেকে বাড়িও চলে যেতে পারেন। তো এটা হচ্ছে শুরু হচ্ছে আমেরিকায়, খুবই শীঘ্রই এটা হবে। যদি আসলেই ট্রাম্প ধরেন যে 1000টা বিজনেসম্যান আমেরিকাতে আসলো, তাদের 1000টা নতুন বিজনেস শুরু হবে এখানে, অবশ্যই বেশিরভাগ টেকনোলজিক্যাল হবে। কিন্তু আমার দেশে তো ফ্রিতে, এখনকার সরকারের কথা আমি জানি না, কিন্তু আগের সরকার তো ফ্রিতে শিখাইতো সবাইকে কিভাবে আপনি টেকনোলজিক্যাল যত কাজ আছে আপনার, এই যে কম্পিউটারের স্কিল শিখাইছে, এরপরে আপনার ওয়েল্ডিং ফোল্ডিং হাবি জাবি দুনিয়ার যে কত কিছু যে আপনার ফ্রিতে শিখাইছে, আরও বরং টাকাও দিছে। এই কাজগুলো যারা শিখে রাখছে তারা অনেকে আছে বিদেশে গেছেও কাজ করতে, এখন আমেরিকাতেও এই সুযোগটা তৈরি হচ্ছে। তো আমার মনে হয় আপনাদের হতাশ হওয়ার মতন কোনো কিছু আমি দেখতে পারতেছি না। দক্ষতা অর্জন করেন, শুধু চোখ কান খোলা রাখেন কখন আমেরিকাতে আবেদন শুরু হবে। আর আমি জানতে পারলে তো আমি আপনাদেরকে বলবো, ওয়েবসাইটের লিঙ্কও দিয়ে দিব, যে আপনি এই জায়গাতে এভাবে আবেদন করেন, তাহলে আপনি মোটামুটি একটা ভিসা অফিসটা অন্তত ফেস করতে পারবেন। আর সেই ক্ষেত্রে আপনার ভিসার জন্য যতটুকু টাকা দেওয়া সেইটুকুই আপনার খরচ, অন্য তেমন কোনো কিছু আপনার খরচ নেই, আপনার কোনো দালাল ধরা লাগবে না। কোম্পানিতে নিজেই আবেদন করবেন, নিজেই তাদের সঙ্গে মানে ইন্টারভিউ দিবেন, সেখানে অনলাইনে তারা পছন্দ করলে আপনাকে চাকরির অফার লেটার দিবে, সেইটা নিয়ে আপনি ভিসা অফিসে মানে আবেদন করবেন, অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন, ওই কাগজটা নিয়ে যাবেন, এরা আপনাকে ভিসা দিলে আপনি সোজা এখানে চলে আসতে পারবেন, কোম্পানিতে চাকরি করবেন, খাবেন দাবেন ঘুমাবেন, বিশাল টাকা পয়সা ইনকাম। স্টুডেন্টের 4টা বছর 5টা বছর কষ্ট করে এরপরে চাকরি করতে হয়, তারপরে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করতে হয়, এরপরে পাবে কিনা ঠিক নাই। আর আপনি একবারে চাকরি নিয়ে এখানে আসবেন, এসে মোটামুটি কোটিপতি, বিড়ি ফুঁকবেন আর গাড়ি চালায় ঘুরে বেড়াবেন। যাই হোক, ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আলোচনা করতে গিয়ে আরও অনেক কিছুই আপনাদেরকে বললাম, কারণ আমি বুঝতে পারতেছি যে অনেকেরই অনেক ধরনের প্রশ্ন আছে, হতাশ হয়ে যায়। হতাশ হওয়ার কিছু নাই ভাই, নিজের দক্ষতা অর্জন করেন, ইংলিশ স্পিকিং কমিউনিকেশন স্কিলটা আরও ভালো করে অর্জন করেন। ঠিক আছে, থ্যাংক ইউ।